বাধ্য হয়ে বিরিয়ানি খেতে লাগলাম। ছোট সাহেব আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে রয়েছে। পিছনে দাঁড়িয়ে ছোট সাহেবের বন্ধুরা বলাবলি করছে। আমি তোদের কাছে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কি কথা রে? এই ছোঁয়া প্রান্তিককে ভালোবাসে। কিভাবে? দেখ কিভাবে ছোঁয়া প্রান্তিকের কথা শুনেই যাচ্ছে। যতই ছোঁয়ার এখন খেতে না মন চাচ্ছে, ভালোবাসে বলেই তো খাচ্ছে। ওর কথাও ঠিক হতে পারে। আমার পেটটা একদম ভরে গেছে। ছোট সাহেবের এইটা আবার কোন অত্যাচার? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোট সাহেব আবার আমাকে বলছেন, খাওয়া শেষ? যা হাত ধুয়ে আয়। আমি এক দৌড়ে রান্নাঘরে গেলাম হাত ধোয়ার জন্য। ছোট সাহেবের মন কিছুতেই বুঝি না রে বাপু। এক এক সময় এক এক স্টাইলের অত্যাচার। ওনার মনে যে কি চলে কিছুই বুঝি না আমি। হাত ধুয়ে আবার ওনার সামনে চলে আসলাম। এখন আবার কি বলে বসে আল্লাহ জানে। আমাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি যেয়ে দরজাটা খুলে দিলাম। বাইরে 5টা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা ভিতরে ঢুকলেন। আমি দরজাটা আটকে দিলাম। ওই 5জন মেয়ে ছোট সাহেবের 5জন বন্ধুকে জড়িয়ে ধরলো। ছোট সাহেব ওই দিকে মুখ করে তাকিয়ে রয়েছেন। ছোট সাহেবের একজন বন্ধু ওনার কানের কাছে যেয়ে বলছেন, দোস্ত প্লিজ একটা কথা রাখবি। কি কথা? আজকের রাতের জন্য তুই সোয়াকে তোর গার্লফ্রেন্ড বানাতে পারবি? কেন? আমরা আমাদের জানুকে এটা বলে আনিয়েছি যে তোর একটা সুন্দর গার্লফ্রেন্ড হয়েছে, সেজন্য ওরা এসেছে। তোরা পারিসও বটে। বন্ধু প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। আমি দরজাটা আটকে দিয়ে নিজের ঘরে চলে যাচ্ছিলাম। ছোট সাহেব আমাকে বলছেন, তুই কোথায় যাচ্ছিস? তোকে কি আমি যেতে বলেছি? আমি যতক্ষণ না পর্যন্ত তোকে যেতে বলবো তুই কোথাও যেতে পারবি না। আমার আর কি করার, আমি একদম থ হয়ে দাঁড়িয়ে পড়লাম। উনি আমার হাত ধরে টান দিয়ে ঘুরিয়ে কোমরে হাত দিলেন আর মেয়েগুলোকে বলতে লাগলো, হ্যালো লেডিস, হি ইজ মাই বিউটিফুল গার্লফ্রেন্ড। ওয়াও, সো সুইট, সো বিউটিফুল, সো কিউট। থ্যাঙ্কস। বয়েজ অ্যান্ড গার্লস, লেটস স্টার্ট দ্য পার্টি, প্লে মিউজিক। উনি আমার হাতটা ধরে এমনভাবে ডান্স করছেন যে আমার হাতটা উনি ভেঙেই ফেলবেন। আর আজকে ওনার ছোঁয়া বড় অদ্ভুত লাগছে। উনি যতবার আমার কোমরে হাত দিচ্ছেন আমি ততবারই কেঁপে উঠছি। আমি আর পারছি না। আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। উনি আমার কোমরে হাত দিয়ে আমাকে সামনে ঘুরিয়ে ওনার মুখ আমার ঘাড়ের কাছে নিয়ে আসলেন। আমি আমার চোখটা বন্ধ করলাম। আমি অনুভব করতে পারলাম উনি ওনার ঠোঁট আমার ঘাড়ের সাথে স্পর্শ করছে। আমি একদম পুরোপুরিভাবে কেঁপে উঠলাম। আমি আর সহ্য করতে পারছি না ওনার এই নতুন অত্যাচারকে। আমার খুব লজ্জা করছে। আমি ছোট সাহেবের ধাক্কা দিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে আসলাম। তিনি মেয়েগুলোকে বলছেন, লেডিস, শি ডাজন্ট লাইক ডান্স। ও ওকে ফাইন। ওনারা আবার শুরু করে দিলেন ওনাদের পার্টি। আর আমি আমার রুমে যেয়ে মুখ লুকিয়ে বসে পড়লাম। আমার বুকটা ধড়পড় করছে। আমি আমার ঘাড়ে হাত দিলাম। এটা আজকে আমার সাথে কি হলো? যতবারই আমি আমার চোখে বন্ধ করছি ততবারই আমি আমার ছোট সাহেবের স্পর্শ অনুভব করছি। এর আগেও উনি আমাকে ছুঁয়েছেন কিন্তু কখনো এমন লাগেনি। কিন্তু আজকে আমার এমন কেন লাগছে? চোখ বন্ধ করলে ওনাকে দেখতে পাচ্ছি আর ওনার স্পর্শ করাকে অনুভব করতে পাচ্ছি। তবে কি আমার মোবাইলটা বেজে উঠল। খালাম্মা ফোন করেছে। আমি ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম খালাম্মা। ওপাশ থেকে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। কি করছিস কে তুই? কিছু না খালাম্মা। আজকে প্রান্তিক মানে তোর ছোট সাহেব তোর উপরে অত্যাচার করেনি তো? না খালাম্মা। এখন তোর ছোট সাহেব কি করছেন? খেয়ে দিয়ে ঘুমাতে গেলেন। মিথ্যা বলছিস না তো? না। ঠিক আছে, খোদা হাফেজ। খোদা হাফেজ। খালাম্মার সাথে কথা বলা শেষ করে নিজে শুয়ে পড়লাম। জানি না ওনারা এখনো ঘুমাচ্ছেন কিনা। গানের শব্দ তো এখনো শোনা যাচ্ছেন। মাফ করবেন খালাম্মা, আপনাকে মিথ্যা কথা বললাম। আপনাকে যদি সত্যিটা বলতাম তাহলে আপনি ছোট সাহেবের উপর রাগ দেখাতেন আর স্যারও ওনার উপর আরো রাগ করে বসতেন। এমনিতে তো রাগ করে বসে আছেন, আর রাগ বাড়াতে চাই না। আমি কোনো মতে ঘুমিয়ে পড়লাম। কিসের জন্য রাত 3টায় আমার ঘুম ভাঙলো। আমি ঘরের বাইরে বের হলাম। বাইরে এসে দেখি উনি নিচে শুয়ে রয়েছে। ওনার বন্ধুরাও চলে গেছে। তার মানে সারা রাত পার্টি করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছেন। আমি ওনাকে আস্তে আস্তে করে উঠালাম। তারপর সিঁড়ি দিয়ে কষ্ট করে ওনার ঘরে নিয়ে গেলাম আর ওনাকে বেডে শুয়ে দিলাম। ওনাকে শুয়ে দিয়ে চলে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি অনুভব করলাম আমার ওড়নাকেও টেনে ধরেছে।
আমি পিছনে ফিরে দেখি ছোট সাহেবের ঘড়ির সাথে আমার ওড়না বেজে রয়েছে। আমি ছোট সাহেবের পাশে যেয়ে বসলাম। আমি আমার ওড়না ছোটানোর জন্য ওনার ঘড়ির উপর হাত রাখলাম। ওড়না ছোটানোর চেষ্টা করছি, ওড়নাটা ছুটেও গেছে। ঠিক ওই সময় উনি এপাশ ঘুরে ওনার আরেকটা হাত আমার হাতের উপর রেখে দিলেন। আমার বাম হাত এখন ওনার হাতের দখলে। উনি এমনভাবে ধরে রেখেছেন, না পারছি ছুটাতে। হায় আল্লাহ, তুমি এখন আমাকে সাহায্য করো। অবশেষে উনি ওই পাশে ঘুরলেন, আমি বেঁচে গেলাম। আমি আর এক মুহূর্ত দেরি না করে আমার ঘরে চলে আসলাম। আমার ঘরে আসতে না আসতেই আজান দিয়ে দিল। আমি আর না শুয়ে ওয়াশরুমে গিয়ে উজু করে আসলাম। তারপর নামাজটা পড়ে নিলাম। নামাজটা পড়ে নিয়ে রান্নাঘরে গেলাম। ছোট সাহেবের জন্য রান্না করতে লাগলাম। আর আজকে সবাই চলে আসবে। খালা আম্মা স্যার তো এক্ষুনি চলে আসবে। দুপুরের দিকে বড় সাহেব আর তার স্ত্রী আসবেন। বলতে গেলে আমি এখন ছোট সাহেব আর স্যার আর খালা আম্মার জন্য রান্না করছি। আমার রান্না করা শেষ। তখনই কলিং বেলটা বেজে উঠল। আমি দরজার সামনে যেয়ে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেখি খালাম্মা আর স্যার এসেছেন। ওনারা ভিতরে আসলেন, এসে বসলেন। স্যার আমাকে জিজ্ঞাসা করছেন, কি গো, রান্না কি হয়ে গেছে? জি স্যার। প্রান্তিক মানে তো ছোট সাহেব কি উঠেছেন? না স্যার, এখনো উঠেনি। ও। ওনারা খেতে বসলেন। ঠিক ওই সময় ছোট সাহেব জোর করে চিল্লিয়ে আমাকে ডাকছেন, সোয়া, কই তুই? তাড়াতাড়ি উপরে আয়। আমি বলতে লাগলাম, আমি তাড়াতাড়ি উপরে যাই, নয়তো আবার তিনি নিচে এসে আমায় টানতে টানতে উপরে নিয়ে যাবেন। আমি শুধু একটা দৌড় দিলাম। খালা আম্মা স্যারকে বলছেন, ছেলেটা কিন্তু মেয়েটার উপর একটু বেশি অত্যাচার করছে। সেটাই তো দেখছি, কিছু একটা তো করতেই হবে। আমি এক দৌড়ে ওনার রুমে চলে গেলাম। তিনি শরীরের মুচড়ে মুচড়ে বলতে লাগলেন, কালকে পার্টি করার পর থেকে শরীর আর মাথা একটু বেশি ব্যথা করতেছে। মালিশ করে দে না রে ছোঁয়া। দিচ্ছি ছোট সাহেব। আগে মাথা দে। জি ছোট সাহেব। আমি ওনার মাথার মালিশ করতে দিতে লাগলাম। একটু পর পর উনি বলছেন, আস্তে দে, কি জোরে দিচ্ছিস? মেরে ফেলবি নাকি? আমি আবার কি জোরে দিলাম রে বাবা? আস্তে করেই তো দিচ্ছি। যত সব আমার উপর টর্চার করার বাহানা। একটু পরে রেগে গিয়ে আমার হাতটা ওপাশে ঘুরিয়ে বলতে লাগলেন, কতবার বলবো আস্তে করে দে, আস্তে করে দে। তুই তো আমার কথাই শুনিস না। ছোট সাহেব, আমাকে ছাড়ুন, আমার খুব লাগছে। লাগলে লাগুক, আমার কিছু যায় আসে না। তুই আমার কথা শুনিস না আর আমি তোকে ছেড়ে দিব? তা তো হবে না। আমি তো আপনার প্রত্যেকটা কথা শুনি। কোন কথাটা আমি আপনার শুনিনি ছোট সাহেব? আবার মুখের উপর কথা বলে। এভাবেই পুরো 10 মিনিট আমার হাত ধরে রাখলেন। ব্যথা একদম মরে যাচ্ছি। আমার হাতটা ছেড়ে দিয়ে উনি আবার বলা শুরু করলেন, যা উপরে নিয়ে আয় আমার খাবার। জি ছোট সাহেব। আমি হাত বুলাতে বুলাতে নিচে চলে আসলাম। একটা প্লেটে ওনার জন্য খাবার বেড়ে নিলাম। খাবার উপরে নিয়ে যেতে লাগলাম। খাবার উপরে নিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে তাকিয়ে দেখি ওনার গায়ে কোনো গেঞ্জি নেই। খুব লজ্জা লাগছে ওনাকে দেখে। আমি বাড়িয়ে দাঁড়িয়ে বললাম, ছোট সাহেব, ভিতরে আয়, টেবিলের উপরে রেখে যা। আর কালকের ঘটনাকে বেশি মনে নিস না। আমি মনে নেইনি ছোট সাহেব, যা এবার। আমি নিচে নেমে নিজের ঘরে চলে আসলাম। হাতটাকে বুলাতে লাগলাম। খুব ব্যথা করছে। খালাম্মা আর স্যার কথা বলছেন। খালাম্মা স্যারকে বলছেন, প্রান্তিক কিন্তু ছোঁয়ার উপর একটু বেশি অত্যাচার করছে, আপনি কিছু একটা করুন। আজকে সকালে নিশ্চিত আবার কিছু একটা করেছেন। সেটাই তো ভাবছি গো রাবেয়া। কি ভাবলেন? ভাবছি যে দুজনের বিয়ে দিয়ে দিব। এসব কি বলছেন? এমনিতে যা অত্যাচারটুকু করে, পরে তো আরো বেশি করবে। বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই গো রাবেয়া। আমার বিশ্বাস এই বিয়ে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি যা ভালো বুঝেন তাই করুন। মেয়েটার উপর করা অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। আমি দুপুরের খাবার বসিয়ে দিলাম। খালাম্মা আসলেন রান্নাঘরে। তিনি আমাকে বলছেন, তোকে আর রান্না করতে হবে না, আজকে একটু পর গিয়ে। কলেজটা অফ হয়ে যাওয়ার পর থেকে তো তুই পড়ছিস না। খালাম্মা, আমি পরেও পড়ে নিতে পারবো, এখন আমাকে রান্না করতে দিন। না, এইবার তুই তোর ঘরে যা। এই খালাম্মা, বড় সাহেব ও তার স্ত্রীও চলে এসেছে। তাদের সাথে মেম সাহেবের ভাইও এসেছে। আমি ওনাদের সামনে গেলাম। ওনাদের ব্যাগ হাতে নিলাম। নেওয়ার সাথে সাথেই বলে উঠলাম, কি ব্যথা গো। মেম সাহেব আমাকে বলতে লাগলেন, কোথায় আবার ব্যথা পেলে? ব্যাগ আমার কাছে দে। না না থাক, আমি নিয়ে যাচ্ছি। আমি ব্যাগটা নিয়ে ওনাদের ঘরে দিয়ে আসলাম। আমি আমার ঘরে চলে আসলাম। মেম সাহেব আমার ঘরে আসলেন। তিনি আমাকে বলছেন, সত্যি করে বলতো, তোর হাতে ব্যথা শুরু হলো কি করে? এমনি। প্রান্তিক কিছু করেছে?
না, উনি কি করতে যাবেন? তুই যদি আমাকে বড় বোন মনে করিস তাহলে সত্যিটা বল আমাকে। আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখিস না। আমি মেম সাহেবকে সব খুলে বললাম। মেম সাহেব আমাকে বলছেন, আজকে সকালেরটা তো বুঝতে পারলাম, কিন্তু কালকের রাতেরটা কিছুই বুঝলাম না। সেটা তো আমি নিজেও বুঝতে পারিনি। ইদানিং একটু বেশি করছে প্রান্তিক, তোমার উপর অত্যাচারটা একটু বেশি করছে। এই জিনিসটা আমাদের সবার চোখে পড়েছে, আমাদের সবারই খুব খারাপ লাগে এই বিষয়টাতে। আমি আর কিছুই বলতে পারলাম না। তার কিছুক্ষণ পর ছোট সাহেব আমাকে ডাক দিলেন, এই সোয়া, তাড়াতাড়ি উপরে আয়। আমি বলতে লাগলাম, এই তো আবার ডাকছেন। যাবে না তুমি এখন উপরে? দেখি তো কিভাবে তোমাকে অত্যাচার করে। আমাকে যেতে দিন মেম সাহেব, আমি নিজে থেকে উপরে না গেলে কি হবে? উনি নিজে নিচে এসে আমাকে টানতে টানতে উপরে নিয়ে যাবে। আমাকে যেতে দিন, তুই যা ভালো মনে করিস তাই কর, আমরা তো তোকে আর আটকাতে পারি না। আমি এক দৌড়ে উপরে চড়ে গেলাম। বাইরে দাঁড়িয়ে বলতে লাগলাম, আমায় ডেকেছেন ছোট সাহেব? আগে তুই ভিতরে আয়। জি ছোট সাহেব। আমি ছোট সাহেবের ঘরে ঢুকলাম। আজকে ছোট সাহেবকে অনেক সুন্দর লাগছে, আগের থেকেও বেশি। আমি তো ওনার দিক থেকে চোখ নামাতেই পারছি না। কেন যে ওনাকে এত ভালো লাগছে, আমি ওনাকে অনুভব করতে পারছি আর স্পর্শকে। ছোট সাহেবের ডাকে আমার হুঁশ ফিরল। ছোট সাহেব আমাকে বলছেন, ছোঁয়া শোন। জি ছোট সাহেব। কালকে যে আমার ফ্রেন্ডস এসেছিল না, আর তাদের গার্লফ্রেন্ড, আমি তো ওই মেয়েদের সামনে তোকে আমার গার্লফ্রেন্ড বলেছিলাম। ওরা আজকে বলেছে তোকে সাথে নিয়ে পার্টিতে যেতে। তুই যাবি আমার সাথে? তুই না করবি না? তুই এই কথা বলে বের হবি যে তুই তোর এক ফ্রেন্ডের পার্টিতে যাবি? না করতে পারবি না? না করলে কিন্তু তোর খবর আছে।